বস, আমি আপনার কাছে আর গুনগুতে চাই না। আপনি শুধু আমাকে আপনার সঙ্গে রাখবেন। আমি আপনাকে নিজের ইচ্ছায় সবকিছু দিয়ে দিচ্ছি। আমি নিজে আমার কাপড় খুলে দিচ্ছি। আপনার যেটা ইচ্ছা সেটাই করতে পারেন। আমিও রাজি আছি। গুড, ভেরি গুড। এটা তো আমি চেয়েছিলাম তোর কাছ থেকে। যাক, তোর কাণ্ড কারখানা দেখে আমার বেশ ভালো লাগলো। তুই আমার মন জয় করতে পারলি। আর এমনিতেও তুই দেখতে অনেক সুন্দর। তোর ফিগার, ফিটনেস সবকিছুই ঠিক আছে। বস, সবকিছু আপনার জন্য তুলে রেখেছিলাম। আর আপনি প্রথম পুরুষ যে কিনা আমাকে প্রথম স্পর্শ করবেন। আমি নিজের স্বেচ্ছায় আপনাকে সবকিছু দিতে পারি, কিন্তু ছোট্ট একটা শর্ত আছে। আপনার সবকিছুর মধ্যে আমাকে রাখতে হবে। আমি আপনার সঙ্গে থাকতে চাই, কাজ করতে চাই। ঠিক আছে, তুই চিন্তা করিস না। আমি তোকে আমার সঙ্গে রাখবো। এখন আমার কাছে আয়, সবকিছু খুলে। আর সবকিছু খুলে কিন্তু তোকে বেশি দারুণ দেখাচ্ছে। এরপর আরাফাত আর ওই মেয়েটা এসব রংলীলায় মেতে উঠল। ওই মেয়েটা চায় টাকা পয়সা, আর আরাফাত একজন মাফিয়া কিং। আর সেই কারণেই এই মেয়েটা তার নিজের সবকিছু দিতে রাজি হয়ে গেছে খুব সহজে। আসলে টাকার লোভ মানুষকে কোথায় নিতে পারে, এটা তার একটা নমুনা নমুনা মাত্র। এদিকে অভি ছদ্মবেশের রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। একদিন সে রাতের বেলা রাস্তা দিয়ে যাচ্ছিল, আর তখন সে দেখতে পেল একটা ছেলে একটা মেয়েকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে জোর করে। অভি সেটা সহ্য হলো না। অভি কাছাকাছি যাওয়ার পরেই ছেলেগুলোকে বলতে লাগলো, এই যে ভাই, আপনারা এভাবে মেয়েটাকে কেন তুলে নিয়ে যাচ্ছেন? প্লিজ মেয়েটাকে ছেড়ে দিন, এভাবে একটা মেয়েকে তুলে নিয়ে যেতে পারেন না। তোর সাহস তো কম না, তুই আমাদের কাজে বাধা দিস। তুই জানিস না যে আমরা আরাফাতের লোকজন? তবুও তুই সাহস করে কেন সামনে আসলি? টোকাইয়ের বাচ্চা, টোকাই যা এখান থেকে, না হলে এইখানে মেরে পুঁতে রাখবো। প্লিজ, আপনি আমাকে বাঁচান। ওরা আমাকে তুলে নিয়ে যাচ্ছে। এই তোরা আমাকে ছেড়ে দে। আমি তোদের কোনো ক্ষতি করেছি? আমি তোদের কোনো ক্ষতি করেছি কি? আমি তোদের কোনো ক্ষতি করিনি, তবু কেন তুলে নিয়ে যাচ্ছিস? তোর সাহস তো কম না, তুই টোকাই হয়ে আমাদের মুখের উপর কথা বলিস, আমাদেরকে ধমক দিয়ে কথা বলছিস। এই ওকে বুঝিয়ে দে আমরা কে, মেরে হাত পা ভেঙে যেন সামান্য হাঁটতেও না পারে। তোরা এই মেয়েটাকে তুলে নিয়ে যেতে পারবি না। শুধু শুধু টানা হিচড়া করে মেয়েটাকে কষ্ট দিস না। চুপচাপ এখান থেকে চলে যা। আমাকে কোনো কিছু করতে আসলে তোদের কয়েকবার জন্ম নিতে হবে। তোদেরকে ভালো করে বললাম, কথাটা শুনলি না, তাই এখন অন্য ব্যবস্থা করতে হবে। তখনই অভি ছেলেটা ওদেরকে মারতে লাগলো। আর এদিকে নুসরাত মেয়েটা অভির মারামারি দেখে হতভম্ব হয়ে গেছে। কারণ একটা টুকাইয়ের শরীরে এত শক্তি আসে কি করে? এরপর আবার সে একজন নামকরা টোকাই, আর নামকরা টোকাই হয়ে সে একটা মেয়ের এসব কাজে সাহায্য করছে। মেয়েটা নীরব দৃষ্টিতে অভির দিকে তাকিয়ে আছে, আর অভি ওদেরকে মেরে ভাগিয়ে দিল। ওরা চলে যাওয়ার পরে অভি তখন মেয়েটার কাছে আসে। মেয়েটার কাছে আসার পর তখন অভি মেয়েটাকে বলতে লাগলো, এই শহরটা ভালো না, তাই একা একা চলাচল করবেন না। পরের বার থেকে আর টোকাইদের প্রতি সম্মান দেখে সত্যি আমি অনেক বেশি মুগ্ধ হলাম। আপনার কথাবার্তা এবং ফাইটিং দেখে মনে হচ্ছে আপনি আসলেই টোকাই নন। কারণ টোকারা এত এত শুদ্ধভাবে কথা বলতে পারে না, এত স্মার্টলি কথা বলতে পারে শুধুমাত্র আমাদের যত শিক্ষিত সমাজের মানুষ, তা আবার সুশিক্ষায় শিক্ষিত। মানুষ কখন কি রূপ ধারণ করে সেটা আসলে কেউই বলতে পারবে না। হয়তো আমিও কোনো মুখোশের আড়ালে আছি। আপনাকে এত কিছু চিন্তা করতে হবে না। আপনিও বাসায় চলে যান। আমার ব্যাপারে আপনার এত না জানলেও চলবে। আর আশা করি এই ব্যাপারটা কাউকে বলবেন না। ঠিক আছে, বলবো না, কিন্তু আপনার পরিচয়টা যে আমার অনেক জানার ইচ্ছে করছে। কারণ আপনি আমার এত বড় উপকার করলেন, আপনার পরিচয় না জানলে আমার অনেকটা আফসোস থেকে যাবে। সময় হলে পরিচয়টা না হয় জেনে নেবেন। তাছাড়া আমি প্রতিদিন এই শহরের প্রতিটা জায়গায় টোকাই, তাই যে কোনো সময় দেখা হতে পারে, কোনো সমস্যা নেই। আর একজন টোকাইয়ের সঙ্গে কথা বলে তার পরিচয় জানতেন, এটা কি অনেক বেশি হয়ে যায় না? ঠিক আছে, আমি তাহলে বাসায় গেলাম। আপনার পরিচয়টা আমি খুব তাড়াতাড়ি মনে হয় পেয়ে যাব। আপনাকে আমার অন্যরকম মানুষ মনে হয়েছে। আপনার কথাগুলো কেমন যেন রহস্যজনক। এই কথা শোনার পর অভি খানিকটা হেসে দেয়। আর হেসে দেওয়ার পরে এদিকে নুসরাত অভিকে বিদায় দিয়ে চলে গেল। নুসরাতের কেন জানি বারবার অভির কথাগুলোই মনে হচ্ছিল। কেন অভিকে দেখে তার এমন তো মনে হচ্ছে? অভিকে দেখে খুব কাছের মনে হয়েছে তার। আর সে যে টোকাই, এটা সবাই বিশ্বাস করলেও নুসরাত এটা কখনোই বিশ্বাস করেনি। কারণ নুসরাত একজন সাংবাদিক, আর একজন সাংবাদিকের চোখ এড়ানোটা খুব সহজ কাজ নয়। তবে সে টোকাইয়ের ছদ্মবেশে আছে, এটা 100% ঠিক। কিন্তু তার আসল পরিচয়টা নুসরাতের জানার আগ্রহ তুমুল বেড়েই চলেছে। নুসরাত এসব কথা ভাবতে ভাবতে চলে আসলো বাসায়। বাসায় আসার পর সে ল্যাপটপ নিয়ে আরাফাতের গ্যাংস্টার সম্পর্কে লিখতে শুরু করলো।
কারণ মানুষকে জানানোর প্রয়োজন যে আরাফাতের কর্মকাণ্ড মানুষকে যদি না জানানো হয় তাহলে মানুষ কিভাবে জানবে। আরাফাতের বিরুদ্ধে কথা বলার জন্য একজনকে ভীষণ দরকার, কারণ এই আরাফাতকে আরো অনেকজন, আরো অনেক মাফিয়া তাকে সাহায্য করছে। এভাবেই পুরো দেশটা আছে, যাবে কিছুদিনের মধ্যেই। সবাই আরাফাতের ব্যাপারে নিউজ করতে অনেক বেশি ভয় পায়, কিন্তু নুসরাত অদম সাহস নিয়ে আজকে আরাফাতের নামে নিউজ করতে বসে পড়ল। আগে নিউজটা ভালোভাবে তৈরি করবে, পত্রিকায় ছড়ানো হবে, এরপর মানুষের রিয়াকশন দেখে বাকি পদক্ষেপ নেওয়া হবে। এসব কিছু ভেবেই নুসরাত কাজ করতে থাকে। তার বাসায় চলে আসলো। অনেক বড় একটা বাসা, আর সে বাসার মধ্যে সে একাই থাকে। আপন বলতে সে একাই, কিন্তু তার সিকিউরিটি কাজের লোক অনেক রয়েছে। বাড়িটার প্রতিটি কোনায় কোনায় বিদেশি জিনিসপত্র দিয়ে সাজানো আছে। বাড়িটা যেন এক স্বপ্নের রাজ্য। বাড়িটার মধ্যে যে প্রথম প্রবেশ করবে, সে প্রথম প্রবেশ করতেই তার মাথা ঘুরে যাবে, কারণ এত দামি দামি জিনিসপত্র হয়তো কখনোই কেউ দেখেনি। অভি ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে নিল, আর তা গাড়িতে করে একটা জায়গায় যেতে শুরু করলো। শহরটা পার হওয়ার পরেই একটা জঙ্গল, আর সেই জঙ্গলের মধ্যে অপেক্ষা করছে অভির হয়ে কাজ করে রাকিব এবং তামিম। ওরা দুজনেই অভির সঙ্গে দেখা করার জন্য এসছে, আর অভি বেশ কিছুক্ষণ পরে তাদের সামনে চলে আসলো। তামিম এবং রাকিব দুজনেই অভিকে সালাম দিল। সালাম দেওয়ার পর অভি তখন জিজ্ঞেস করতে লাগলো ভালো মন্দ। ভালো মন্দ জিজ্ঞেস করার পরে তখন তামিম অভিকে বলতে লাগলো, ভাই, আপনার কথা মতো দেশের প্রতিটা জায়গায় জায়গায় আমাদের অফিস রয়েছে। প্রতিটা জেলায়, প্রতিটা ইউনিয়নের মধ্যে এক একটা করে সাব অফিস রয়েছে। মানুষ ড্রাগন কিং এর ব্যাপারে জানতে শুরু করেছে। মানুষ ভিসা শোধন করতে শুরু করেছে। কিন্তু ভাই, এই শহরের দায়িত্বে আছে আরাফাত। এই আরাফাত দেশের বিভিন্ন জায়গায় তার ব্যবসা বাড়ানোর জন্য চিন্তা ভাবনা করছেন। এমনকি প্রতিটা ভার্সিটি কলেজের মধ্যেও তার সমস্ত ব্যবসা চালিয়ে যাবে। বিশেষ করে ভার্সিটি আর কলেজের ভিতরে সে ড্রাগসের সাপ্লাই করবে, এরকমটাই শোনা যাচ্ছে। এটা 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। শোন, তুই খোঁজ নিবি কোন কোন ভার্সিটিতে, কোন কোন কলেজে আরাফাত ড্রাগসের সাপ্লাই দিয়ে থাকবে, আর আরাফাতের হয়ে কারা কারা ওই ভার্সিটি এবং কলেজে কাজ করবে। এটা হলো তোর এই শহরের কাজ, আর বাকিটা তো আমি আছি, কোনো সমস্যা নেই। ভাই, আমাকে যে দায়িত্বটা দিয়েছিলেন আমি সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। আর রফিক চৌধুরীর সঙ্গে একবার দেখা করার মনে হয় প্রয়োজন ছিল। মনে হয় আপনাকে সালাম দিয়েছিলেন। আপনি কি দেখা করবেন? আমি এখনই তার সঙ্গে দেখা করতে যাব। রাকিব, তোকে যে যে কাজ দিয়েছি এগুলো তুই ভালোভাবে করবি, আর প্রতিটা সাব অফিসে প্রতিদিন খোঁজ খবর নিবি। তাদেরকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল সকলকে ভালোভাবে পালন করতে বলবি, কোনো ভুল যেন না হয়। আর এখন থেকে প্রতিটা জায়গায় আরো লোক বাড়াতে হবে, তাই এখন থেকে যারা যারা কাজ করতে চাইবে আমার দলের হয়ে তাদের সবাইকে নিয়ে নেবে, আর সমস্ত কাজ বুঝিয়ে দিবি কি কি করতে হবে। ঠিক আছে ভাই, চলুন তাহলে আমরা রফিক চৌধুরীর সঙ্গে দেখা করে আসি। রফিক চৌধুরী আপনাকে পড়ায় অনেকদিন ধরেই বলছিল দেখা করার জন্য। তবে ভাই, একটা সত্যি কথা বলতে, আপনাকে কিন্তু ওই ছদ্মবেশে বেশ ভালোই লাগছে। আমি দেখে বেশ আনন্দই পেয়েছিলাম। সিরিয়াস কথার মাঝে যে তোদের ফাইজলামো করতে হয়, এই স্বভাবটা তোদের আর কখনোই গেল না। চুপচাপ ওঠ আর কথা বলিস না, এমনিতেই আজকে অন্যরকম ঝামেলা হয়ে গেছে। কি ভাই, আমাদের কি বলা যাবে না? আপনার কি ঝামেলা হয়েছে দেখি, আমরা কোনো সলভ করতে পারি কিনা। আর এমন কোনো কাজ নেই যেটা আমরা করতে পারবো না। সাংবাদিক নুসরাত জাহানকে ভালোভাবে ফলো করবে মেয়েটা, আমার মনে দাগ কেটে গেছে রে। কারণ মেয়েটার এত সাবলীল ভাষায় কথা বলে এত সুন্দর চেহারা আমি এর আগে কখনোই দেখিনি। যাক, আলহামদুলিল্লাহ। এতদিন পরে ভাইয়া আপনি একটা আমাদেরকে সুখবর দিলেন। আমি এটা সবাইকে জানিয়ে দিব, আর সবাই শোনার পরে অনেক খুশি হয়ে যাবে। আর আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের ভাবির কোনো ক্ষতি হতে দিব না। আমরা সবসময় তার খেয়াল রাখবো। এমনকি আমি কালকে থেকে ওনার পিছনে 2জন করে লোক রেখে দিব, 24 ঘন্টা ওনার পিছনে থাকবে। হয়েছে, আর কথা বলতে হবে না। এখন তাড়াতাড়ি করে গাড়ি ড্রাইভ কর, আর সামনে দেখে তারপর চালান, না হলে তো পুরো নদীতে নামিয়ে দিবি। এভাবে টুকটাক কথা বলার পরে তারা মন্ত্রীর বাসার সামনে চলে আসলো। এবং এই রফিক চৌধুরী শুধুমাত্র মন্ত্রী হয়েছে একমাত্র অভির জন্য, কারণ সে ছিল সামান্য একজন মেয়র, আর মেয়র থেকে ধাপে ধাপে এসে মন্ত্রী পর্যন্ত এসছে। সমস্ত অবদান হলো অভির। অভি এবং মন্ত্রী হলো দুজনেই বন্ধুর মতো, যদিও তাদের বয়সটা অনেক তফাৎ, কিন্তু মন্ত্রী নিজেই অভিকে তার বন্ধুর মতোই মনে করে। এই পৃথিবীতে যদি মন্ত্রী একজনকে বিশ্বাস করে, সেটা হলো একমাত্র অভি চৌধুরী, ওরফে ড্রাগন বাফিয়া কিং। মন্ত্রী অভিকে দেখে বসার জন্য তখন অভি সবার সামনে পা তুলে বসে পড়ল। এটা অভির নিত্যদিনের কাজ, এটা নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই। অভির যেমন ইচ্ছে তেমনই। অভি বুঝতে পারে তার, আর তখন
অভি মন্ত্রী সাহেবকে বলতে লাগলো। মন্ত্রী সাহেব, আপনি জানেন আমি আপনাকে অনেক বেশি পছন্দ করি, কিন্তু তার মানে এই না আপনি কোনো একটা অন্যায় করবেন সেটা আমি মেনে নিব। আপনি আরাফাতের ছোট ভাইকে কেন খুন করেছেন ও শুধুমাত্র আমার টার্গেট। আমার টার্গেটের দিকে কেউ হাত দিতে পারবে না। অভি, তুমি জানো না এই কুত্তার বাচ্চা আমার মেয়েকে বিরক্ত করতো ভার্সিটিতে যাওয়া আসার সময়, আর একদিন আমার চোখের সামনেই পড়ে যায়। তারপর সহ্য করতে না পেরে একে দুনিয়া থেকেই সরিয়ে দিই। আর এটাকে এটাকে সরিয়ে দেওয়ার পরে আর আপাতত অনেক ক্ষতি হয়েছে। আপনার মেয়ে আছে, এটা আজকে প্রথম শুনলাম। আচ্ছা, সেটা কোনো কথা নয়। আপনার মেয়েকে বিরক্ত করে দেখে আপনি তাকে খুন করে ফেলবেন। বিরক্ত থেকেই যদি একটা মানুষকে খুন করে ফেলেন, তাহলে তো সমস্যাটা অন্য জায়গায় ঘুরপাক খাবে। আপনি কি মনে করেছেন এখন আরাফাত আপনার মেয়েটাকে ছেড়ে দেবে? কখনোই না। সবসময় মাথা গরম করে কাজ করলে হয় না। আসলে অভি, আমি কি বলবো বুঝতে পারছি না। প্লিজ তুমি আমাকে একটু বাঁচাও। যদি মিডিয়াতে এই খবর চলে আসে তাহলে কিন্তু অনেক খারাপ অবস্থা হয়ে যাবে। আমি কি করব আসলেই বুঝতে পারছি না। এখন হয়তো ভুলে করে ফেলেছি, আমি জানি। এটা থেকে তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। আমি আপনাকে একবার না কয়েকবার বলেছি এসব কাজের আগে আমার সঙ্গে আপনি কথা বলবেন, কিন্তু আপনি নিজে নিজে করতে গিয়েছেন। এখন যদি খবরটা মিডিয়াতে আসে, আপনার মন্ত্রী থেকে তো সোজা পথে বসিয়ে দেবে লোকজন। লোকজন অবশ্যই জানে আরাফাত এবং তার ছোট ভাইয়ের ব্যাপারে, কিন্তু যদিও আমি আইন নিজে হাতে তুলে নিয়েছি, কিন্তু কি করব বলো? এরকম শয়তানের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ও এই কথা, কত মেয়ের সর্বনাশ করেছে সেটা হিসাব বাইরে। আর সে নিজেও ট্রাকের ব্যবসা করে। আরাফাত যেটা বলে সেটাই করে। সবসময় মাথা গরম করে চলাফেরা করলে এরকম পরিস্থিতিতে পড়তে হয়, ঠিক আছে? আপনি কোনো চিন্তা করবেন না। আপনার গলার কাটা আমি নামিয়ে দেব, কোনো সমস্যা নেই। তবে এখন আমার কাজের কথায় আসি। যাক, আমি তোমার কথা শুনে একটু নিশ্চিন্ত হলাম, কারণ আমি এতক্ষণ ভয় পেয়ে গেছিলাম। আর এটা ভরসা রাখছিলাম আর একটা ভরসা রাখছিলাম একমাত্র অভি পারবে আমাকে এখান থেকে রক্ষা করার জন্য। তামিম, মন্ত্রী সাহেবকে এই প্রজেক্টটার ব্যাপারে ভালোভাবে খুলে বল। আর এই যে মন্ত্রী সাহেবের সঙ্গে তোরা কি করিস? তোরা থাকতে মন্ত্রী সাহেব এত বড় ভুল কি করে করতে পারলো? উনি আদায় ছিল, আর তোরা এটা করলি। একবার আমাকে জানাতে পারলি না? এই কথা শোনার পরে সবাই মাথা নিচু করে ফেলেছে, কারণ ওরা খুব ভালোভাবে জানে অভি যদি একবার রেগে যায় তাহলে সবার অবস্থা খারাপ করে দেবে। তাই সবাই অভির উপর কোনো কথা বলে না। এরপর তামিম অভির প্রজেক্ট নিয়ে আলোচনা করতে লাগলো। এদিকে অভি মোবাইল টিপছে আর মন্ত্রী সাহেবকে সবকিছু বুঝিয়ে বলার পরে মন্ত্রী সাহেব অভির দিকে তাকায়। তখন অভিকে মন্ত্রী সাহেব বলতে লাগলো, তা এখন আমাকে কি করতে হবে সেটা বলো। আমি সরাসরি আমি সবকিছু করব। আর তুমি অবশ্যই জানো যে তুমি কোনো কিছু একটা বললে সেটা আমি করি। মন্ত্রী সাহেব, এই প্রজেক্ট চালু করতে আমার প্রায় 10,000 কোটি টাকা প্রয়োজন। এই 10,000 কোটি টাকা আপনাকে দিতে হবে না। আপনি শুধু আরাফাতের সঙ্গে যারা যারা কানেক্টেড আছে আর যারা অবৈধ ব্যবসা করে তাদের একটা লিস্ট আমাকে দেবেন। তাদের ঠিকানা সহ। আমি জানি এটা আপনার কাছে আছে, আপনি দিতে পারবেন। আমার এক্ষুনি এটা চাই। টুকটাক তো সবাই একটু দুর্নীতি করে থাকে, আর ওগুলো তথ্য আমার কাছে আছে। ঠিক আছে, তোমাকে ল্যাপটপ থেকে এগুলো তোমাকে দিচ্ছি, তুমি একটু ওয়েট করো। এরপর মন্ত্রী সাহেব ভেতরে চলে গেল। তার ভেতরে চলে যাওয়ার পরে তার নিজের ল্যাপটপের মধ্যে সমস্ত ব্যক্তির নাম ঠিকানা সবকিছু বের করতে লাগলো। আর এদিকে অভি মন্ত্রীর কাছে এসে সেগুলো একটা পেন ড্রাইভের মধ্যে নিয়ে নিল। পেন ড্রাইভের মধ্যে নিয়ে নেওয়ার পর মন্ত্রীর সঙ্গে আরো কিছুক্ষণ বেশ কিছু আলোচনা করে বিদায় নিয়ে চলে আসলো। গাড়িটা সোজা তার অফিসের মধ্যে চলে আসলো। অভি তার অফিসে প্রবেশ করলো। অফিসে প্রবেশ করার পরে সে কেবিনে বসে কাজ করতে লাগলো। এদিকে সমস্ত ব্যক্তিগুলোর নাম ঠিকানা সবকিছু দেখতে শুরু করলো অভি। এখানে প্রায় অনেকজনের লিস্ট আছে, প্রায় 50 জনের মতো। এই 50 জনের মধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা কেউ বিজনেস করে, আর এগুলো বিজনেসের মধ্যে সবাই কালো টাকার পাহাড় করে রেখেছে। আর এগুলোই হলো অভির মূল টার্গেট। তখনই রাকিব এবং তামিম দুজনে চলে আসতো। রাকিব এবং তামিম দুজনে চলে আসার পর অভির সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। অভি তখন তামিমকে বলতে লাগলো, তামিম,
এখানে 50 জনের লিস্ট রয়েছে। ওদের ঠিকানায় যাবি আমার লোকজনকে নিয়ে, আর যাওয়ার পরে তাদের বাড়িতে গিয়ে ইন্টার করাপশন ডিপার্টমেন্টের পরিচয় দিয়ে যাদের ওই টাকাগুলো নিয়ে আসবি। আর পরেরটা কি করতে হবে এটা তুই ভালোভাবেই জানিস। হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। তবে ভাই, এখানে যদি প্রশাসন কোনো ঝামেলা করে তখন আমরা কি করব? তখন প্রশাসনকে কিন্তু আমরা সোজা উপরে পাঠিয়ে দিব। ঠিক আছে, তোরা এখন যা, আর কাজটা খুব ভালোভাবে করবি। প্রতিটা জায়গায় জায়গায় যাবি, আর জিম্মি করে ওয়েট কালো টাকা উদ্ধার করে আনবি। এই কাজটা আজকে রাতের মধ্যে করতে হবে। এই কথা শোনার পর তামিম এবং রাকিব দুজনেই তাদের লোকজন নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। এদিকে নুসরাত মেয়েটা রিপোর্ট করছে, আর হাতের বিষয়ে রিপোর্ট করার পরে রিপোর্টে ইন্টারনেট দুনিয়া বেশ ভাইরাল হয়ে গেল। এখন সাংবাদিককে নিয়ে বেশ কথা হচ্ছে। এদিকে আরাফাতের এসব নিউজ দেখে মেজাজ খারাপ হয়ে গেল, কারণ এমনিতেই তাকে লোকজন বেশি পছন্দ করে না, তাকে সবাই ভয় পায়, কিন্তু সম্মান বলতে কেউই করে না। আর সেখানে কিনা তার এসব অপকর্ম সামনে চলে এসছে। এই জন্য আরাফাত ওই সাংবাদিককে মারার জন্য লোক পাঠিয়ে দিল। এদিকে ওরা নুসরাতের ব্যাপারে কোনো কিছুই জানে না, নুসরাতকে ভালোভাবে চেনে না, তার জন্য নুসরাত এখন পর্যন্ত সেফ রয়েছে। পরদিন সকালবেলা নুসরাত তার বাবার সঙ্গে নাস্তা করছিল। তার বাবা ছিল এখানকার পুলিশ সুপার। তখন নুসরাতকে বলতে লাগলো, নুসরাত, তোর কিন্তু আরাফাতের ব্যাপারে রিপোর্ট করাটা একদমই ভালো হয়নি। কারণ আরাফাত অনেক খারাপ লোক, এটা তুই ভালোভাবেই জানিস। ও যদি তোর কোনো ক্ষতি করার চেষ্টা করে, আমি তো সারাক্ষণ আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। তোকে কি করে আমি সারাক্ষণ নিরাপত্তা দিব? বাবা, তোমার আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি আমার নিজের নিরাপত্তা নিজে নিতেই পারি। তুমি আমাকে নিয়ে শুধু শুধু টেনশন করছো। আর এভাবে যদি সব মানুষ হাত গুটিয়ে বসে থাকে, তাহলে এই আরাফাত এবং পেছনে যারা আছে সবাই তো মাথা চাড়া দিয়ে উঠবে। তখন কি হবে? দেখ, রিপোর্ট করার জন্য আরো অনেক বিষয় আছে। আমি তোকে বলছি না যে সাংবাদিকতা ছেড়ে দে। আমি তোকে বলছি এই ক্রাইম নিয়ে রিপোর্ট করা তুই বন্ধ কর, কারণ এতে তোর অনেক বিপদ হতে পারে। তোকে নিরাপত্তা দেওয়ার মতো আমার সময় নেই। তুই জানিস আমার কাজ কতটুকু থাকে। বাবা, আমার মনে হচ্ছে ড্রাগন কিং এই শহরে চলে এসেছেন। কারণ ড্রাগন কিং এর লোকজনকে আশেপাশে দেখা যাচ্ছে। যেহেতু তার লোকজনের উৎপাত বেড়ে গেছে, তার মানে ড্রাগন কিং এই শহরেই আছে। কিন্তু সে ছদ্মবেশ ধারণ করেছে, এটা আমি ধারণা করতে পারছি। হ্যাঁ, আমার কাছে খবর এসেছে ড্রাগন কিং এই শহরে এসে গেছে। এখন দেখার পালা ওদের মধ্যে কি দ্বন্দ্ব হয়। আর এই দ্বন্দ্বের মধ্যে যদি সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়, তাহলে ড্রাগন কিং অনেক সমস্যায় পড়ে যাবে। এমনটা কখনোই হবে না। এবং ড্রাগন কিং এর কারণে জনগণের কোনো ক্ষতি হবে, এমনটা কখনোই হবে না। এটা আমার বিশ্বাস। কারণ ড্রাগন কিং সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকে। সে স্কুল, কলেজ, হাসপাতাল নিজের করে বানিয়েছে। এমনকি মানুষ যে হাসপাতালে বিনা খরচে তারা সুস্থ হচ্ছে, এজন্য ড্রাগন কিং এর ব্যাপারে মানুষ খুব ভালো জানে। আরাফাতের সকল ব্যবসা সে ধ্বংস করছে ধীরে ধীরে। আরাফাতের পেছনে যারা আছে, আমার মনে হয় তাদেরকেও ড্রাগন কিং শেষ করে দিবে। হ্যাঁ, এটা তো আমি বুঝতে পারছি, কিন্তু আমার মনে হচ্ছে ড্রাগন কিং এর সঙ্গে আরাফাত এবং ডেভিডের সঙ্গে তার পার্সোনালি কোনো শত্রুতা রয়েছে। না হলে এত কিছু করা লাগে কেন? তবে বাবা, একটা কথা, আমাদের মন্ত্রী সাহেব, এই মন্ত্রী সাহেবের সঙ্গে ড্রাগন কিং এর কোনো একটা কানেকশন তো আছে। কারণ মন্ত্রী সাহেব ছিল শুধুমাত্র একজন কাউন্সিলর। সেই কাউন্সিলর থেকে ধাপে ধাপে তিনি মন্ত্রী হয়েছেন। কতগুলো ধাপ পার করতে হয়েছে তুমি একবার বুঝতে পারছো? আর এসব কিছুর পেছনে শুধুমাত্র ড্রাগন কিং এর হাত রয়েছে। তার নিজের কাজেই ওই মন্ত্রীকে বানিয়েছে। আর মন্ত্রী পৃথিবীতে যদি কাউকে বিশ্বাস করতে হয়, তাহলে শুধুমাত্র ওকে বিশ্বাস করে, অন্য কাউকে বিশ্বাস করে না। আমি ড্রাগন কিং নিয়ে একটা রিপোর্ট করব, আর ভালো মন্দ সবকিছু নিয়ে আমি রিপোর্ট করব। আর এই আরাফাতের ব্যাপারে আর একটা রিপোর্ট আসবে, এটা আমি করব কিছুদিন পরে। তার আগে ড্রাগন কিং এর ব্যাপারে রিপোর্ট করব। এবার নুসরাত তার বাবার সঙ্গে কথা বলতে বলতে খাবার খেয়ে নেয়। খাবার খাওয়ার পরে নুসরাত সে গাড়ি নিয়ে ভার্সিটি চলে আসে। সে পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতা করছে, তবে সেই পরিচয় বেশ কয়েকজন শুধুমাত্র জানে। সে আড়াল থেকে ক্রাইম রিপোর্ট করে থাকে। ভার্সিটিতে এসে সে বান্ধবীদের সঙ্গে কথা বলতে থাকে। এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যায়। দুপুরবেলা নুসরাত বাসায় আসে। বাসায় আসার পরে দেখতে পেল তার বাবাও এইমাত্র বাসায় এসছে। তখন দুজন মিলেই টিভি অন করলো। টিভি অন করার পরে একটা ব্রেকিং নিউজ হচ্ছে, আর সেই ব্রেকিং নিউজটা দেখে নুসরাত এবং তার বাবার চোখ কপালে উঠে গেছে। সাংবাদিক বলছে, এইমাত্র পাওয়া খবরে জানা গেছে প্রায় 50 জন শিল্পপতির বাড়ি থেকে 20 কোটি টাকা আত্মসাৎ করেছেন ইনকাম ট্যাক্সের পরিচয় দেওয়া কয়েকজন দুষ্কৃতিকারী। যেহেতু সেগুলো অবৈধ টাকা,
সেহেতু তারা এখনো পর্যন্ত পুলিশকে জানায়নি। তবে পুলিশ ধারণা করছে এই টাকাগুলো আরাফাত নিয়েছে। এখন এই আরাফাতের পেছনে কারা কারা আছে সেগুলোকেই খুঁজে বের করতে পারবে কি পুলিশ ডিপার্টমেন্ট। নুসরাত, দেখেছিস এই আরাফাত দিনের পর দিন কি করে যাচ্ছে? 20 কোটি টাকা আত্মসাৎ করে ফেলেছে। এটা কি আদৌ সম্ভব? আর ইনকাম ট্যাক্সের পরিচয় দিয়ে ওরা কোনোভাবে বুঝতে পারলো না যে ওরা আসলে নকল। বাবা, তুমি কি মনে করছো এই টাকাগুলো আরাফাত নিয়েছে? আরাফাত নিয়ে তার বস ডেভিডকে দিয়েছে? কখনোই না, এরকমটা কখনোই হতে পারে না। আরাফাতে এত দুঃসাহস হয়ে যায়নি যে এরকমটা করতে পারবে। এগুলো শুধুমাত্র ওই ড্রাগন কিং অভিকে দ্বারাই সম্ভব। অভি ছাড়া এই কাজ কেউ করতে পারে না। তুই কিভাবে শিওর হলি যে এই কাজটা অভি করেছে? এমনটা হতে না হতে পারে। আর অভির কি টাকা পয়সা কোনো অভাব পড়েছে যে সেরকম একটা নিচু মনের কাজ করবে? বাবা, তুমি এটা কি নিচু মানে কাজ বলছো? আর যেহেতু এগুলো অবৈধ টাকা, এগুলো আত্মসাৎ করাটা খুব সহজ, কারণ পুলিশকে কেউ ইনফর্ম করবে না। তোমাদেরকে কোনো দৌড়াদৌড়ি করতে হবে না। আর এগুলো কোনো নিচু কাজ নয়, এটা করেছে অনেক বড় একটা কাজ। 20 কোটি টাকা ভাবতে বসো তুমি। ঠিক আছে, আমি থানায় গেলাম। শোন, তুই কিন্তু আমার কথা ছাড়া বাসা থেকে একদম বের হবি না, কারণ এই শহরের অবস্থাটা খুবই খারাপ। একদিকে ড্রাগনের লোকজন, আরেকদিকে আরাফাতের লোকজন, তার পেছনে আছে ডেভিড। ওরা অনেক ভয়ঙ্কর। তোর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? তুই আমাদের একমাত্র মেয়ে, আর তোকে ছাড়া আমি আর তোর মা কিভাবে বেঁচে থাকবো? বাবা, তোমার সময় হয়ে গেছে, তুমি এখন অফিসে যাও। আর আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না। নুসরাত এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে গেল, কারণ সে কি বলছে সে নিজেও জানে না। আসলে মুখ ফসকে বেরিয়ে গেল। এদিকে অভি সমস্ত টাকা সামনে বসে আছে আর মুসকি মুসকি হাসছে, হেসেই যাচ্ছে। নিউজটা দেখে অভি সত্যি অনেক খুশি হয়েছে, কারণ এটাই অভি চেয়েছিল। তখন রাকিব অভির সামনে কাছে আসে। রাকিব অভির কাছে আসার পর বলতে লাগলো, ভাই, নতুন একটা রিপোর্টার এসেছে, ক্রাইম নিয়ে খুব ভালো রিপোর্ট করে। আরাফাতের ব্যাপারে ভালো রিপোর্ট করেছে, বেশ ভালো সাড়া পেয়ে গেছে উনি। কিন্তু আমার মনে হয় আরাফাতের লোকজন ওই মেয়েটাকে মনে হয় না বাঁচতে দিবে। ওই মেয়েটা হলো পুলিশ সুপারের একমাত্র মেয়ে। হ্যাঁ, এটাই তোদের ভাবি। আর তোদের ভাবিকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর শোন, আমি এখন বের হচ্ছি। এখন প্রতিটা জায়গায় জায়গায় আমার অফিস থাকবে। এটা কাজ শুরু করে দে। তামিম, তুই রাকিবকে নিয়ে কাজটা শুরু কর তাড়াতাড়ি। অভি এই কথা বলার পর সেখান থেকে বেরিয়ে গেল। আর অভি ছদ্মবেশে আবারও টুকায়ের মতো রেডি হয়ে নিল। টুকায়ের মতো রেডি হয়ে নেওয়ার পরে অভি রাস্তা দিয়ে হেঁটে চলছিল। হঠাৎ করেই অভির সামনে একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নুসরাত নেমে আসলো। নুসরাতকে দেখে অভি মনে মনে একটা মুচকি হাসি দিল। তারপর নুসরাত নেমে আসার পর অভিকে জিজ্ঞেস করতে লাগলো, আপনার সঙ্গে বেশ গুরুত্বপূর্ণ কথা রয়েছে আমার। আপনার সঙ্গে তো আমার কোনো কথা নেই, আর আপনার সঙ্গে তো আমার কোনো দরকার নেই। আপনি একজন সাংবাদিক, আর সাংবাদিকদের সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না। আমি সামান্য একজন টোকাই। আমার চোখ কখনো ফাঁকি দিতে পারবে না। ড্রাগন মাফিয়া কিং। তাই এখনো বলছি, গাড়িতে উঠে বসুন। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। যদি না ওঠো তাহলে কিন্তু আমি এখানে তোমার ছদ্মবেশ খুলে দিব। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি আমার ব্যাপার এসব কি বলছেন? আমি সামান্য একজন টোকাই। টোকাইদের সঙ্গে এত ভালোভাবে কথা বলার কি দরকার? আমরা সবসময় অবহেলিত। কি অবলিত আর কে ড্রাগন মাফিয়া কিং, এটা আমি আপনারা এটা আপনি আমার সাথে গেলেই বুঝতে পারবেন। এখন আমি ভালো মতো বলছি, উঠে পড়েন। গাড়িতে না হলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। আপনার রাস্তায় লোকজন দেখবে আপনাকে। অভি কোনো উপায় না পাওয়ার পরে অভি গাড়িতে উঠে পড়লো। গাড়িতে ওঠার পর গাড়িটা সোজা যেতে শুরু করলো। এটা একটা পার্কের মধ্যে এসে থামলো। গাড়িটা রেখে অভি নুসরাতের পাশাপাশি হেঁটে চলছে। আর পার্কে যত লোকজন ছিল সবাই অভির দিকে তাকিয়ে আছে। তখন নুসরাত তার হাতে একটা ব্যাগ দেয়। ব্যাগটা দেওয়ার পরে নুসরাত বলল, দিনের পর দিন মানুষের কল্যাণে কাজ করে গেছেন, সেটা ভালো কথা। কিন্তু এভাবে যে কাউকে আপনি হত্যা করবেন, এটা আপনাকে কে দিয়েছে? এই দায়িত্ব আপনাকে কেউ দেয়নি। আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার বিষয়ে। আর আমি শুধুমাত্র একজন টোকাই। আর টোকাই কখনো কিছু মানুষের কল্যাণে কাজ করতে পারে না। আপনি ভুল ভাবছেন। আপনি সাংবাদিক, তারপর আবার মেয়ে। আপনারা এরকমটাই করবেন এটাই আমার জানা ছিল। সবার কাছে মিথ্যা বলতে পারলেও সবাইকে টুপি পড়াতে পারলো, আপনি আমাকে কখনো টুপি পড়াতে পারবেন না। আমি একটু অন্য রকমের একটা মেয়ে, বুঝতে পেরেছেন? আপনি এখন বলছি স্বীকার করেন আপনি ড্রাগন মাফিয়া কিং, কারণ আমি আপনার অনেক কাজ দেখেছি। আপনি ছদ্মবেশ টুকাই হয়ে আরাফাতের গ্যাং এর উপর
নিজে খবর রাখেন, ভিডিও আছে আমার কাছে। আপনি যে ড্রোন উঠিয়েছিলেন। হ্যাঁ, আমি সেই ড্রাগন মাফিয়াকে। তো সমস্যাটা কোথায়? আর আমাকে নিয়ে তো মাতামাতি করার কি আছে? আমাকে আমার মতো করে ভালো থাকতে দিন। আমি মনে হয় না আপনার কোনো ক্ষতি করেছি, তাই আপনি আমার কাজে কোনো বাধা দিতে আসবেন না। ঠিক আছে, আপনি আপনার কাজ করবেন, সেটা ভালো কথা। আমি কখনো বাধা দিতে আসবো না, কিন্তু আমাকে আপনার সকল কাজের একটা ডকুমেন্টারি বানাতে দিতে হবে। আমি চাই আপনার পুরো লাইফ হিস্ট্রি নিয়ে একটা ডকুমেন্ট তৈরি করার জন্য। আমি কি গাধা নাকি ঘোড়া যে আমার এসব নিয়ে আপনি ডকুমেন্টারি বানাবেন? আর এগুলো কি ডকুমেন্টারি বানানোর প্রয়োজন? নাকি এগুলো থেকে মানুষ কিছু শিখতে পারবে না, আরো মানুষ অন্যায় পথে চলে যেতে পারে? আমি চাই না আমার কৌশল, আমার ফাইটিং এসব কিছু মানুষ জেনে যাক। আমি সবার সামনে আসতে চাই না, আমি সবার আড়াল থেকে কাজ করতে চাই। তা আমার ব্যাপারে এত জানার আগ্রহটা কেন? আমি যখন ইন্টার প্রথম বর্ষে পড়তাম, তখন থেকে আপনার ব্যাপারে কথা তা শুনেছি, যে ড্রাগন মাফিয়া কিং এমন ড্রাগন মাফিয়া কিং, এটা করেছে ওটা করেছে। এসব কিছু শুনতে শুনতে একটা আগ্রহ জেগে যায়। আর আগ্রহ জাগতে জাগতে একদিন একটা নিউজের মধ্যে আপনার হেলমেট পরা একটা বাইকের ছবি প্রকাশ পেয়েছিল, তবে সেখানে আপনার চেহারাটা দেখা যাচ্ছিল না। আর ওই ছবিটা দেখি আমি পুরো কাশ খেয়ে গিয়েছিলাম। আমাকে টুপি পরানোর চিন্তা করলে আপনি হয়তো এটা ভুল ভাবছেন। আপনি বলবেন আপনি আমাকে পছন্দ করেন, আর আমি বলবো আমি আপনাকে পছন্দ করি। তারপর আমাদের মাঝে কথা হবে। কথা হওয়ার পরে আপনি আমার কাছ থেকে সবকিছু তুলে নিবেন, আর এটা দিয়ে ডকুমেন্টারি বানাবেন। এই যদি চিন্তা করে থাকেন তাহলে আমি সরি। আপনি কি আমাকে রাস্তার 2 টাকার লোক ভেবেছেন নাকি, যে আপনি আমাকে টুপি পরিয়ে সবকিছু নিয়ে দিবেন? এত কাছে থাকলে রাজত্ব করতে পারতাম না। এরপরে যদি এরকম কোনো কথাবার্তা শুনি, মেরে পুরো তক্তা বানিয়ে দেব। বাপের মতো হয়েছেন। আরে, আমি সত্যি বলছি, আমি কেন আপনার সঙ্গে মিথ্যা কথা বলবো? সেদিন তোমার ওই ছবিটা দেখে আমি পুরো ক্রাশ খেয়ে যাই। তারপরে ভাবলাম যে কোনো ভাবেই তোমার সঙ্গে দেখা করার প্রয়োজন আমার। আর তারপর পড়াশোনা করে এই সাংবাদিকতা পেশা বেছে নিলাম। আর এই সাংবাদিকতা করতে করতে, রিপোর্ট করতে করতে তোমার দেখা পেয়ে গেলাম। আর তোমার ওই দিন ফাইটিং থেকে আমি সন্দেহ করেছিলাম। তারপর তোমার ব্যাপারে খোঁজ দিতে থাকি, তোমার আড়াল থেকে কাজকর্মগুলো দেখতে থাকি। তারপর আমি শিওর হয়ে তোমার সঙ্গে কথা বলতে আসি। আমি সত্যি বলছি, আমি তোমাকে আসলে সেই প্রথম থেকে ভালোবেসে ফেলছি। দেখো, আমার সময়ের মূল্য আছে, তোমার সময়ের মূল্য নাও থাকতে পারে। আর আমি আমার এসব কর্মকাণ্ড নিয়ে কোনো ডকুমেন্টারি বানাতে দিব না। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমার ভালোবাসা তোমার কাছে রেখে দাও। আমার তোমার ভালোবাসার কোনো প্রয়োজন নেই। আমাকে আমার মতো করে থাকতে দাও। আমাকে এরপর থেকে কখনো বিরক্ত করবে না তুমি। তোমার মতো থাকবে, আমি আমার মতো। আমাকে কোনো প্রকার বিরক্ত করবে না। আমি আবারও বলছি। যেদিন পর্যন্ত তুমি আমাকে মেনে না নেবে, ততদিন পর্যন্ত আমি তোমার পেছনে পড়েই থাকবো, কোনো সমস্যা নেই। তাছাড়া তুমি ছাড়া তো এখন আমাকে কেউ রক্ষা করতে পারবে না, কারণ আমি একটা এমন জালে ফেসে গেছি যে থেকে তুমি একমাত্র পারো আমাকে উদ্ধার করতে। কেন আমি আপনার মতো মেয়েকে উদ্ধার করতে যাব? আপনি রিপোর্ট করেছেন আরাফাতের লোকজন আপনাকে খুঁজে বেড়াচ্ছে। তো এখানে আমার কি করার আছে? আমার তো কোনো কিছু করার নেই। আর আমি আপনাকে কেন বাঁচাবো? সেটা নয়, সময় দেখা যাবে। এখন চলো সামনে থেকে কোথাও ঘুরে আসি। এমনিতেও বাসায় একা একা থাকতে থাকতে আর ভালোই লাগে না। অভি হাত থেকে ব্যাগটা নেওয়ার পর ওয়াশরুমে এসে ড্রেস চেঞ্জ করে আবার নুসরাতের পাশে এসে বসলো। আর নুসরাতের পাশে বসার পরে নুসরাত কিছুক্ষণ চুপচাপ ছিল। তখন নুসরাত অভিকে জিজ্ঞেস করতে লাগলো। তখনই অভি রেগে গিয়ে নুসরাতকে একটা থাপ্পড় মারলো গালে। নুসরাত থাপ্পড় মারার পর অভি সেখান থেকে চলে আসলো। অভির এরকম কাণ্ড দেখে সে হেসেই যাচ্ছে। এরপর অভি চলে আসার পরে সে তার কাজকর্ম করতে লাগলো। আর তখনই মন্ত্রীর একটা কল অভির কাছে আসলো। মন্ত্রীর কলটা রিসিভ করার পরে মন্ত্রী ওপাশ থেকে অভিকে বলতে লাগলো, তোমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন তুমি সমস্ত অফিসে যাওয়ার পরে সবার সঙ্গে দেখা করবে। সবাই তোমাকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে, আর তোমার সবকিছু বুঝিয়ে দিতে হবে সবাইকে। আমার মনে হয় তুমি নিজেই গেলেই ভালো হবে। ঠিক আছে মন্ত্রী সাহেব, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। আর মন্ত্রী সাহেব, আরাফাত আজকে রাতে একটা ড্রাগসের ডিল করবে বর্ডারের কাছাকাছি। আপনি গোটা কয়েক হেলিকপ্টারের ব্যবস্থা করুন। এই কথা বলার পর অভি কল কেটে দেয়। অভি কল কেটে দেওয়ার পরে তখন গাড়ি বের করতে বললো। গাড়িও রেডি, অভিও রেডি।
রেডি হয়ে নিল। গাড়িতে করে সমস্ত অফিসে সে যেতে শুরু করলো। আর এভাবেই সবটা সময় পার হয়ে গেল। রাতের বেলা সে প্রস্তুতি নিচ্ছে। আজকে মাত্র 2টা অফিসে ঘুরে এসছে, আর সবার সঙ্গে কথা বললেই সময়টা পার হয়ে গেছে। সন্ধ্যার পর সবাই রেডি হয়ে গেছে অপারেশনে যাওয়ার জন্য। তখন তামিম আসলো। তামিম আসার পর অভিকে বলতে লাগলো, ভাই, আমাদের এই হেলিকপ্টারের ব্যবস্থা হয়ে গেছে। এখন আপনি যাওয়ার পালা। আর আমাদের কাছে খবর আছে, এই ডিল ঠিক রাত 10টায় হবে। শোনো, আমরা ওখানে এত মানুষ নিয়ে যাব না, কারণ যদি আমরা বেশি সদস্য নিয়ে যাই তাহলে ওরা যে কোনো কিছু করতে পারে। আমাদের যা করতে হবে অল্প লোকজনের মধ্যেই শেষ করে ফেলতে হবে। আর আমরা যদিও হেলিকপ্টারে করে যাব, হেলিকপ্টারে করে যাওয়ার পরে আমরা তাদের থেকে 5 কিলোমিটার আগে নেমে পড়ব। নেমে পড়ার পরে আমরা হেঁটে হেঁটে সেখানে পৌঁছাবো। আর খুবই পাহাড়ি এলাকা, দুর্গম এলাকা, ওখানে যে কোনো কিছু হতে পারে। আর আমার সঙ্গে মোট 10 জন যাবি তোরা, আর বাকিরা অফিসে থাকবে। কারণ যদি কোনোভাবেই এই খবরটা লিক হয়ে যায় আরাফাতের কাছে, তাহলে ও যে কোনো সময় এই অফিসে অ্যাটাক করতে পারে। তার জন্য বাকিরা এখানে থাকবে। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবি। ঠিক আছে ভাই, আমি তাহলে অফিসে থেকে গেলাম। আর শামীম, তুই ভাইয়ের সঙ্গে তাহলে বর্ডারের কাছে চলে যাও। ভাই যে কোনো কিছু হলে আপনাকে ইনফর্ম করব, কোনো সমস্যা নেই। রাকিব, তুই নিয়ে যাবি, একটু সাবধানে থাকবি, কারণ আরাফাতের লোকজন তোকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তাই কোনো অপারেশনে করার আগে, কোনো ফায়ার করার আগে আমাকে একবার জানাবি, ওরা যেন কোনো বুঝতে না পারে এই বিষয়টা। ভাই, আমার উপর আপনি বিশ্বাস রাখতে পারেন। আমি জীবন দিয়ে হলেও আপনার এই সম্পদগুলোর আমি রক্ষা করব। কারণ এগুলো আমরা সবাই মিলে তিলে তিলে গড়ে তুলেছি। আজকের আন্ডারওয়ার্ল্ডে আমাকে আর তামিমকে চিনে শুধুমাত্র আপনার কারণে। মানুষ সম্মান করে আপনার কারণে। আমরা আমাদের জীবন দিয়ে হলেও আপনার জীবন রক্ষা করব, সম্পদ রক্ষা করব। অভি তখন রাকিবের কাঁধে হাত রাখলো। এরপর সবাইকে রেডি হয়ে নিতে বলল। সবাই রেডি হয়ে নিল, আর 2টি হেলিকপ্টারে করে চলে গেল সেই জায়গায়। সেই জায়গায় আসার পরে হেলিকপ্টার থেকে কমান্ডার স্টাইলের নিচে নেমে পড়লো। নিচে নেমে পড়ার পর অভি হেঁটে যেতে শুরু করলো। আর দৌড়তে দৌড়তে বেশ সময় লেগে গেল ওখানটায় আসতে। ওখানটায় আসার পর চারদিকে অনেক সিকিউরিটি দাঁড়িয়ে আছে। সেখানে একটা ঘর রয়েছে, ছোট্ট একটা ঘর। আর এই ঘরের সামনে একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে একজন লোক নেমে আসলো। লোকটার মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না অন্ধকারের ভিতরের জন্য। অন্ধকারের ভিতর চলে গেল। অভি খুব ভালো করে এখন বুঝতে পারছে, সিকিউরিটি যেহেতু এখানে আছে, তার মানে এখানে আরাফাত এবং তার সঙ্গে ডিল করার জন্য শেখ সাদি এসছে দেখা করার জন্য, এবং তার সাথে ডিলের জন্য কথা হবে। অভি কাঙ্ক্ষিত সময়ের জন্য অপেক্ষা করছে। আর ওদিকে তাদের মধ্যে কথাবার্তাগুলো হচ্ছে এরকম। ড্রাগের সাপ্লাই শহর থেকে কোনোভাবে বের করতে পারছে না, কারণ এটা হলো একটা ঝামেলা। আবার আবার হলো সবচেয়ে বড় ভয় ওই অভিকে নিয়ে। ও অনেক বেশি চালাক এবং চতুর। কোনো না কোনো ভাবে খবরগুলো তার কাছে পেয়ে যায়। কোনো না কোনো ভাবে সে যদি সেগুলো জেনে যায়, তাহলে পরে যা হবার তাই হয়। যদি 2-3 দিনের মধ্যে না যাওয়া হয়, তাহলে কিন্তু আমি ব্যবসা কিন্তু তোমার সঙ্গে করব না। আমি অন্য জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করব। আর ডেভিড দেশে আসছে না কেন? ডেভিড যদি দেশে না আসে, ডেভিড যদি দেশে আসে, তাহলে তাকে ট্রাকে সাপ্লাই ভালোভাবে দিতে পারবো। আমার মনে হয় না তুমি আর কখনো টিকে থাকতে পারবে অভির কাছে। এরকম বলবেন না। আপনি আমার কাছ থেকে টাকা নিয়ে জিনিস নিয়ে যাবেন, তাহলে এত কথা বলার কি আছে? আর আমি কি করব না করব, এটা আপনার কাছ থেকে শিখতে হবে না। যদি শিখতে হয়, সেটা আপনি নিজেই শিখুন। আপনি নিজে পারবেন। অভিকে মেরে ফেলার জন্য আপনি পারবেন। আমার তো অভির সঙ্গে কোনো সমস্যা নেই। আমি হচ্ছে ইন্ডিয়ান, আর ওকে আমার উপরে খুব ভালো করে জানে। সে যদি একবার জানতে পারে যে আমি তোমার সঙ্গে হাত মিলিয়ে এসব কর্মকাণ্ড করেছি, তাহলে সে যে কোনো ভাবে আমার ক্ষতি করতে পারে। তাহলে কেন শুধু শুধু আমি আমার নিজের ক্ষতিটা করতে যাব? তুমি আমাকে ড্রাগস দেবে, আমি তোমাকে টাকা দেব। জাস্ট আমাদের সম্পর্ক এটুকুই, আর কোনো সম্পর্ক নেই। আপনি জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন? আপনি আরাফাত ভাইয়ের সঙ্গে কথা বলছেন। আপনি কথাটা মাথায় রাখবেন। আপনি এখন বাংলাদেশে আছেন। ইচ্ছে করলে এখানেই আপনাকে মেরে দিতে পারি, কিন্তু মারব না। আপনি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছেন, আর আমরা এমনিতেও কাউকে মারি না। এর চেয়ে ভালো দুজন মিলে কথা বলেন, কিভাবে অভিকে শেষ করা যায়। এইসব বড় বড় কথা বলবেন না আমাদের সামনে। আমরা অনেক পাকা খেলোয়াড়। ঠিক আছে, আর বড় বড় কথা বলার প্রয়োজন নেই। আমি এখন যেটা বলছি শোনো। তোমাকে অভিকে অ্যাটাক করতে হবে, আর অভিকে অ্যাটাক করার জন্য
আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আর অভি যদি জানতে পারে আমি তোমার সঙ্গে হাত মিলিয়ে এসেছি, সে তোমাদের আগে আমাকে অ্যাটাক করবে। হ্যাঁ সেটাই তো, তাই। হ্যাঁ সেটাই। তাই কোনোভাবে এই বিষয় নিয়ে লিক করা যাবে না। আমি কালকে লন্ডনে যাব, আপনি চলে যাবেন। আর বাংলাদেশে কোনোভাবে মিটিং করা যাবে না, কারণ বাংলাদেশে যদি ডেবিট আসে তাহলে আমাদের বছর অনেক বড় সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আমি কালকে ফ্লাইটে লন্ডনে চলে যাচ্ছি, তুমি লন্ডনে চলে যেও। আর ওখানে আমরা একটা মিটিং করব। আর ওখানে বেশ কয়েকজন মাফিয়া থাকবে। আর সবাই মিলে সিদ্ধান্ত নিব কিভাবে অভিকে শেষ করে ফেলা যায়। আর অভিকে শেষ করতে পারলেই বাংলাদেশ তোমাদের আর আমি টাকার পাহাড় করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে। আর এর মধ্যে যদি আমি পারি ড্রাগের সাপ্লাই বের করার জন্য, তাহলে দিয়ে দেব। আর যদি না পারি তাহলে কোনো কিছু করার নেই। ঠিক আছে, আজকের মিটিং এ পর্যন্ত শেষ, কারণ এখানে বেশি থাকা ঠিক হবে না, আমাদের জন্য রিস্কি হয়ে যাবে। যে কোনো সময় অভি অ্যাটাক করতে পারে। এটা যদি খবর লিক হয়ে যায় তাহলে এটা করলে আমরা সবাই এখানে মারা পড়বো, সবকিছু ধুলোর সঙ্গে মিশে যাবে। হঠাৎ করেই চারদিক থেকে অভির লোকজন গুলি করতে থাকে। আর অভির লোকজন গুলি করতে করতে তাদের যত সিকিউরিটি ছিল, যত ছেলে ছিল, সবাইকে অভির লোকজনের কাছে মারা পড়লো। তখন হঠাৎ করে দেখতে পেল শেখ সাদী সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়েছে। গাড়িতে ওঠার সময় অভি যখনই ফায়ার করতে যাবে তখনই পাশে একজনকে দেখে দূর থেকে অবাক হয়ে যায়। দূরে তাকিয়ে দেখতে পেল সেখানে নুসরাত ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, সঙ্গে অন্য একটা ছেলেটা হয়তো ক্যামেরাম্যান হবে। এটা দেখে অভি ফায়ার মিস করলো। আর সঙ্গে সঙ্গে শেখ সাদী গাড়িতে করে চলে যায়। চলে যাওয়ার পর অভি নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে নুসরাতের কাছে চলে আসলো। নুসরাতের কাছে আসার পর তখন অভি এসে কোনো কথা না বলে একটা থাপ্পড় মারলো নুসরাতের গালে। থাপ্পড় মারার পর তখন নুসরাত কিছুটা নিজেও রাগ হয়ে নিস্তেজ হয়ে যায়। অভি রাগী কণ্ঠে বলতে লাগলো, তোমাকে আমি অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি যে ঠিক এতটা বেইমান সেটা আমি জানতাম না। তুমি জানো তুমি আমার কতটা ক্ষতি করেছো? তোমার জন্য আমি শেখ সাদিকে মারতে পারলাম না, সে আমার কাছ থেকে পালিয়ে গেছে। আজ পর্যন্ত আমার হাত থেকে কেউ পালিয়ে যেতে পারিনি, শুধুমাত্র তোমার জন্য আজকে শেখ সাদি পালিয়ে গেছে। আমি কি বাংলাদেশে সাহায্য করেছি নাকি? আমি তো শুধুমাত্র ভিডিও ধারণ করেছিলাম। আমার ক্যামেরাম্যানকে নিয়ে আপনি নিজেই তো আমার দিকে তাকিয়েছেন আর ফায়ার মিস করলেন। এখানে আমার দোষ কোথায়? তোমার দোষ কোথায় মানে? তুমি আমার অনুমতি ছাড়া আমার অপারেশনের ভিডিও কেন করবে? এগুলো কি ভিডিও করার জিনিস? তোমার কি মনে হচ্ছে এগুলো খেলনা? মৃত্যুকে তোমার কাছে খেলার মতন লাগে যে এটা একটা গেম, মরে গেলে আবার রিব্যাক হবে? আসলে সরি, আমি বুঝতে পারিনি। আমি শুধুমাত্র এমনিতে ভিডিও করতে গিয়েছিলাম। আমি শুধুমাত্র এমনিতে ভিডিও করতে চেয়েছিলাম। আর আমি যে কেন আমি যে কেন ভিডিও করতে চেয়েছিলাম এটা আমি বলেছি তো, নাকি তবুও কেন ওতে রিয়েক্ট করা আছে? তুমি অনেক ক্ষতি করে ফেলেছো, আমার অনেক ক্ষতি করে ফেলেছো। আচ্ছা, তুমি এখানে কেন আসলে? আর এই ঠিকানা তোমাকে কে দিয়েছে? তুমি এই খবর কিভাবে পেয়েছো যে আমি এখানে আসব আর ওদেরকে অ্যাটাক করব? আসলে আমার পেছনে যারা প্রতিদিন গার্ড দিত, আমাকে ফলো করতো, তাদের কাছে আমি খবরটা নিয়েছি। ওরা বিশ্বাসও তার সাথে আমাকে বলে দিচ্ছে। ওরা বিশ্বাসের সাথে আমাকে বলে দিয়েছি। আর যেহেতু আমি তাদের ভাবি, তাই তারা বলে দিয়েছে। আর আমি সেই অনুযায়ী এখানে চলে এসেছি আমার ক্যামেরাম্যানকে নিয়ে। এরপর অভি গাড়িতে উঠে পড়লো। গাড়িতে উঠে পড়ার পর গাড়িটা চলতে শুরু করলো। সে সময় আরাফাত নিজেও পালিয়ে গেছে। অভি ফিরছিল, মেজাজ পুরো নষ্ট হয়ে গেছে। তখন তামিম পেছন থেকে অভিকে বলতে লাগলো, ভাই এখানে রাগ করার কি আছে? মেয়েটা হয়তো বুঝতে পারেনি। আর ওর কি আর আমাদের মতো জ্ঞান বুদ্ধি আছে? ও তো মনে করছে যে শুধুমাত্র এটা একটা ডকুমেন্টারি, কিন্তু ওকে এত কিছু বুঝবে? আপনি শুধু শুধু ওনার ব্যাপারে রাগ করছেন। উনি অনেক ভালো একটা মেয়ে, আপনাকে আসলে অনেক বেশি ভালোবাসে। তুই যদি আর একটা কথা বলিস তাহলে তোকে এখান থেকে ফেলে চলে যাব। মেজাজ খারাপ করিস না, চুপচাপ বসে থাক। আজ পর্যন্ত আমার হাত থেকে কেউ পালিয়ে যেতে পারিনি, কিন্তু এই শয়তানটার জন্য পালিয়ে গেছে, কিছু বলতেও পারছি না। ভাই আপনি কেউ জানে না যে আপনি মেয়েটাকে মনে অজান্তে ভালোবেসে ফেলেছেন। আপনি মেয়েটার সঙ্গে ভালোভাবে কথা বলেন, দেখবেন ও ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে। এই কথা শোনার পর অভি আর কোনো কথা বলে না, কারণ এখানে তার কোনো কিছুই বলার নেই। এরপর অভি চলে আসলো তার বাসায়। এভাবেই রাতটা পার হয়ে গেল। পরদিন সকালবেলা অভিও তার নিজের প্রাইভেট প্লেনে করে লন্ডনে চলে আসলো। লন্ডনে তার সাথে করে নিয়ে এসছে রাকিবকে আর তামিমকে, দেশে রেখে এসছে। অভি তার লন্ডনের অফিসে প্রবেশ করলো প্রায় অনেকদিন পরে লন্ডনে এসছে।
আর এগুলো কাজ করতে করতেই বেশ সময়টা পার হয়ে গেল। সন্ধ্যার সময় অভি সে জায়গায় যেতে লাগলো যেখানে তাদের মিটিং হওয়ার কথা ছিল। বেশ কিছুক্ষণ ড্রাইভিং করার পরে সে জায়গায় এসে পৌঁছালো। পৌঁছানোর পর অভি দূর থেকে দাঁড়িয়ে আছে, ভেতরে কিভাবে প্রবেশ করবে সেটাই চিন্তা করছে। এরপর অনেক কষ্ট করার পরে ছদ্মবেশে তাদের সিকিউরিটি গার্ড হয়ে ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করার পরে অভি ওদের মধ্যে দাঁড়িয়ে গেছে, আর আরাফাত, ডেভিড এবং বাকিরা সবাই মনে করেছে এগুলো তারই বডিগার্ড। হঠাৎ করেই একটা গাড়ি এসে থামলো, আর গাড়িটা থেকে নেমে আসলো শেখ সাদি। শেখ সাদি গাড়ি থেকে নেমে আসার পরে পেছনের গাড়ি থেকে আরো একটা মেয়ে নিয়ে আসলো। মেয়েটাকে দেখে অভি চিনতে পারছে না, আর মেয়েটাকে রাকিব ভালোভাবে চিনে ফেললো। এটা তো মন্ত্রীর একমাত্র মেয়ে, এখানে এসে কি করছে? রাকিব এটা অভিকে বলতে লাগলো। ভাই, আপনি তো কখনো মন্ত্রী সাহেবের মেয়েকে দেখেননি। এটাই হলো মন্ত্রী সাহেবের মেয়ে, কিন্তু সেখানে কি করছে? রাফাত তো এখানে আসার কোনো কথা নেই। কি বলিস তুই? আমি তো আমার নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না। মন্ত্রীর মেয়ে রাফা তাদের সঙ্গে কাজ করে, আর সবাই যেহেতু তাকে সালাম দিচ্ছে, তার মানে সেখানকার লিডার মন্ত্রী সাহেব ও বিপদের মুখে আছেন। তখন অভি তার মোবাইলটা বের করলো। মোবাইলটা বের করার পরে তামিমকে কল দিল। তামিমকে কল দিয়ে মন্ত্রীর বাসায় যেতে বলল। তামিম 10 মিনিটের মধ্যে মন্ত্রীর বাসায় পৌঁছে গেল। এরপর মন্ত্রীর কাছে ফোন দিল। মন্ত্রীর কাছে ফোন দেওয়ার পরে মন্ত্রীকে বলতে লাগলো, মন্ত্রী সাহেব, আপনি এই বাসায় আর থাকবেন না। আপনাকে আমার লোক নিয়ে যাচ্ছে। আপনি তামিমের সঙ্গে চলে যান। ওরা আপনাকে যেখানে নিয়ে যেতে চায় আপনি সেখানেই যাবেন। আপনার সামনে বিপদ। আমি আপনাকে এখন সবকিছু খুলে বলতে পারছি না। আরে অভি, তুমি এসব কি বলছো? আমাকে আবারও কে কি করবে? আমার কি ক্ষমতা কম আছে নাকি? সবাই আমাকে অ্যাটাক করবার আগে 10 বার চিন্তা করবে, কারণ আমার পেছনে তুমি আছো। তাহলে কে আমাকে অ্যাটাক করবে? মন্ত্রী সাহেব, আপনাকে অ্যাটাক করার কথা বলা হচ্ছে না। আপনাকে মেরে ফেলতে পারে। আপনি জানেন আপনার মেয়ে কোথায়, আপনার মেয়ে কি করে, ও কি আসলে আপনার মেয়ে নাকি অন্য কেউ? আমার মেয়ে তো লন্ডনে পড়াশোনা করছে, 2 দিন আগেই লন্ডনে গিয়েছে। তখন অভি কল কেটে দেয়। অভি কল কেটে দেওয়ার পর মন্ত্রী সাহেব তামিমের সঙ্গে চলে গেল। তামিমের সঙ্গে অভির সেফ হাউসে আশ্রয় নিল। আর এদিকে অভি ওদের মিটিং এর সমস্ত কথাবার্তা শুনতে লাগলো, কারণ মিটিং রুমে একটা চিপ লাগিয়ে রেখেছিল। আর অভি এগুলো তার মাইক্রোফোনে শুনতে লাগলো। ওদের মধ্যে কথা হচ্ছে। অভিকে কিভাবে শেষ করবে আমি জানি না। তোমরা সবাই আছো। অভিকে যদি তোমরা মারতে না পারো তাহলে আমি তোমাদেরকে মেরে ফেলবো। তোমাদেরকে পুষে রেখে আমার কোনো লাভ নেই। আমি ওই মন্ত্রী বেটাকে দেশে গিয়ে মারবো, বা আমি একটু পরেই ফোন করে দিচ্ছি, মন্ত্রীকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলবে। কারণ অভি এখন উম, মন নিয়ে ভাবছে। অভি এখন আমাদের দিকে টার্গেট করছে। আমার মন থেকে মেরে ফেললেও অভি আরেকটা ক্ষতির সম্মুখীন হবে। তাহলে ওই মেয়েটাকে তুলে নিয়ে আসতে হবে এখানে। আর আমরা বাংলাদেশে কোনো কিছু করতে পারবো না, কারণ বাংলাদেশে কোনো কিছু করতে গেলে অভি আমাদেরকে সবচেয়ে বাধা হয়ে দাঁড়াবে। অভি আমাদেরকে কোনো কিছু করতে দেবে না। তাই বলছি, আমরা যা করার এই লন্ডনে থেকেই করব। যত লোকজন আছে সবাইকে লন্ডনে আসতে বল। আর এই লন্ডনে যারা যারা যেখানে আছে সবাইকে আমার সামনে দেখতে চাই। ম্যাম, অভিকে মারাটাই এত সহজ নয়। অভি একটা নিজি ব্র্যান্ড। অভির নামে কত জায়গা, কত অফিস আছে, সেটা অভি হয়তো নিজেও জানে না। দেশের মানুষ সহ তার কত কত ছেলেরা রয়েছে, সেটা আমাদের কোনো ধারণা নেই। আমাদের থেকে তার ক্ষমতাটা অনেক বেশি। আমরা সবাই মিলে যেটা করতে পারি না, ও সেটা একা করে দেখিয়েছে। বস, হৃদয় কিন্তু ঠিকই বলেছে। অভি আমার ভাইকে মারেনি, আমার ভাইকে মেরেছে ওই মন্ত্রী। আর মন্ত্রীর সাহস হলো একমাত্র অভিকে দিয়ে। ওরা দুজনে পরিপূরক। কেউ দুজনকে আলাদা করতে পারবে না, যেমন রিলেশনের মধ্যে দেখা যায়। আচ্ছা, এখন এসব বাদ। আমার কাছে অন্যরকম একটা খবর আছে। আরাফাতের নামে যে রিপোর্ট করেছিল যে সাংবাদিক, তার নাম হচ্ছে নুসরাত চৌধুরী। তার বাবা হচ্ছে পুলিশ সুপার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে অভিকে ভালোবাসে। আর মধ্যে যদি এই পৃথিবীতে বিশ্বাস করে থাকে, সেটা হলো একমাত্র অভিকে ছাড়া। আর মন্ত্রী যদি এই পৃথিবীতে একমাত্র কাউকে বিশ্বাস করে থাকে, সেটা হলো অভিকে ছাড়া সে অন্য কাউকে বিশ্বাস করে না, এমনকি নিজের প্রিয়কেও না। আমিও লোককে ফোন করে দিচ্ছি, এখন ওর আগে নুসরাতকে তুলে নিয়ে আসবে। আর এবার লন্ডনে আসতে পারলেই অভি আমার কোনো কিছু করতে পারবে না। অতটা লন্ডনে অতটা ক্ষমতা নেই আমাদের আটকানোর মতো। আমরা আমরা যা করার এখান থেকে করব। অভি নিশ্চয়ই ওই মেয়েটার জন্য এখানে আসবে। তোমরা যতটা সহজ মনে করেছো ততটা সহজ হবে না, কারণ অভির লোকরা কখনোই ওই মেয়েটাকে আনতে দেবে না।
কারণ ওই লোকরা সবসময় ওই মেয়েটাকে ফলো করে থাকে 24 ঘন্টাই। ওই মেয়েটার পাশাপাশি থাকি, তাই যা করার আমাদেরকে গোপনে বুদ্ধিতে কাজ করতে হবে। আর লন্ডনে নিয়ে আসা ততটা সহজ নয়। একে তো প্রশাসন থাকবে, তার উপর আবার কবির লোকজন, সব জায়গায় ছাড়ানো আছে। যে কোনো কিছু করতে পারে। এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করতেই আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হবে। তার চেয়ে ভালো আমরা বাংলাদেশে গিয়ে কাজটা করি। ম্যাম শেখ সাদি কিন্তু ঠিক কথা বলেছে, কারণ আমাদেরকে লন্ডনে ওই মেয়েটাকে নিয়ে আসতে হলে অনেক বাধার সম্মুখীন হতে হবে। তার চেয়ে ভালো আমরা বাংলাদেশে গিয়ে আমরা ওই মেয়েটাকে কিডন্যাপ করে নেই। আর কিডন্যাপ করলেই অভি এমনিতেই সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে ওই মেয়েটার জন্য আমাদের কাছে চলে আসবে। তারপর আমরা অভিকে মেরে ফেলে পুরো বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেব আর পুরো বাংলাদেশের রাজত্ব করব। এই কথা শোনার পর অভি তাড়াতাড়ি করে নুসরাতের নম্বরে কল দেয়। নুসরাতের নম্বরে কল দেওয়ার পরে নুসরাত কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করার পর বললো তামিমের সঙ্গে দেখা করার জন্য বা তামিমের কাছে যাওয়ার জন্য, কিন্তু নুসরাত কোনোভাবেই রাজি হচ্ছে না। নুসরাত তখন অভিকে বলতে লাগলো, তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে তুমি কেন আমার বিপদে কথা বলছো? আমাকে নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। আমি চাই না কেউ আমাকে টেনশন করুক। যাকে আমি এত বছর ধরে ভালোবাসলাম সে আমাকে বুঝতে পারলো না, তাহলে কেন তুমি আমাকে নিয়ে এত চিন্তা করছো? আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। শেষবার বলছি আর আমাকে আর কখনো আমাকে ফোন করবে না তুমি। তুমি একটু বুঝতে চেষ্টা করো, তোমার পাগলামিটা এখন আর মানায় না। তুমি অনেক বড় হয়েছো। তাছাড়া তুমি জানো তোমার সামনে অনেক বড় বিপদ অপেক্ষা করছে। তুমি আরাফাতের ব্যাপারে রিপোর্ট করে সকলকে জানিয়ে দিয়েছো। তাছাড়া আবার আমার কারণে তোমাকে কেউ কিডন্যাপ করতে পারে। প্লিজ তুমি আমার গোডাউনে চলে যাও, আমি তামিমকে বলে দিচ্ছি। তুমি একটু বুঝতে চেষ্টা করো, আমি এখন বাংলাদেশে নেই যে তোমার কাছে কি যাবার পরে তোমার একটা ভাঙাবো, তারপর আমার আন্ডারে নিয়ে আসবো। আমি এখন লন্ডনে আছি, তুমি কি বুঝতে পারছো তুমি কতটা ভুল করছো? প্লিজ আমার সঙ্গে যা রাগ অভিমান আছে সেগুলো তুমি পরেও আমার সঙ্গে মেটাতে পারবে, কিন্তু আগে যে তুমি নিজেকে রক্ষা করো। নুসরাত অভির কোনো কথাই না শুনে কলটা কেটে দেয়। কল কেটে দেওয়ার পরে অভির রাগ চরমে উঠে যায়, কারণ সে মনে হয় আর নুসরাতকে বাঁচাতে পারলো না। মেয়েটাকে অভি পছন্দ করে, মানে ভালোবাসে, কিন্তু তার যেসব কাজকর্ম করেছে সেগুলোর জন্য অভি মাঝে মাঝে অভিমান করে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে যেদিন মেয়েটাকে অভি প্রথম দেখেছিল সেদিন প্রথম দেখার পরে মেয়েটার প্রেমে পড়ে গিয়েছিল। অভি এখন সেগুলো স্মৃতি মনে করছে, কারণ অভি ভাবছে তাকে হয়তো আর বাঁচতে পারলো না। অভি সেই সময় বাসা থেকে বেরিয়ে চলে আসে রাকিবকে নিয়ে এসে তাড়াতাড়ি করে বাংলাদেশে ব্যাক করার পর অভি এয়ারপোর্টে নামার পরে গাড়ি দিয়ে তাড়াতাড়ি করে তার গোডাউনে চলে আসলো রাত 2টার দিকে গোডাউনে হঠাৎ করে আসতে দেখে তামিম অবাক হয়ে গেল। আর তামিম অভিকে দেখে বলতে লাগলো, ভাই আপনি এখানে? আপনি তো বলছেন আপনার আসতে আরো দেরি হবে, কয়েকদিন লেট করে তারপরে আসবেন। ওখানে আপনার অফিসার কিছু কাজ আছে। তামিম, অনেক বেশি কিছু ঘটে গেছে। তুই মন্ত্রী সাহেবকে কোথায় লুকিয়ে রেখেছিস? মন্ত্রী সাহেব কি এখন ঠিক আছে? তুই কি শিওর? ওখানে আপনার অফিসের কিছু কাজ আছে। ওখানে আমাদের ম্যানেজার আমাকে কল করেছিল, অফিসের কি যেন কাজ বাকি আছে, আপনার যাওয়া লাগতো। আপনি হঠাৎ করে চলে আসলেন। ভাই, কোনো সমস্যা হয়েছে নাকি? মন্ত্রীকে এবং নুসরাত ভাবিকে ওরা তুলে নিয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে। ওরা এখন অভি ভাইকে নিয়ে ব্রেকমেল করবে। জানি না এখন কি হবে। তামিমের মাথার কাজ করছে না। আমি এখন কি করব? মেয়েটাকে অনেক বেশি ভালোবাসতাম। আমার আপন বলতে তেমন কেউ ছিল না, তোরা ছিলি। কিন্তু ভালোবাসার মানুষ বলতে কেউ ছিল না, আমাকে বোঝার মতো কেউ ছিল না। কে দেখে আমি বেশি অন্যরকম হয়ে গিয়েছিলাম। ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে আমি সত্যি তার সঙ্গে অন্য কিছু করতাম, মানে সহ্য করতাম না ওর বিরক্তগুলো কখনোই। কিন্তু নুসরাতের বিরক্ত করাগুলো আমার অনেক বেশি ভালো লাগতো। তার জন্য কোনো কিছু বলতে চেয়েও পারিনি। হয়তো এটাই ভালোবাসার টানে। ওর আমার মা বাবাকে মেরে ফেলেছে। আমি ওর মা বাবার প্রতিশোধ নেওয়ার জন্যই আমি আন্ডারওয়ার্ল্ডে জয়েন করেছি। আর এখন আমি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া। কি মন্ত্রী সাহেব ছিল বাবার একমাত্র বন্ধু। মন্ত্রী সাহেব অনেক ভালো একজন লোক। ওনার মতো মানুষ দেশে থাকার প্রয়োজন। ওনার যদি কিছু হয়ে যায় বাংলাদেশে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই কথা বলার পরে তামিম তখন ল্যাপটপ নিয়ে আসলো সমস্ত তথ্য বের করার জন্য, ওরা কোথায় আছে সেগুলো জানার জন্য। আর হঠাৎ করেই ল্যাপটপটা ওপেন করতেই একটা মেসেজ চলে আসলো ব্যাংক থেকে টাকা উধাও হয়ে গেছে। আর এটা অফিস সামনে নিয়ে যাওয়ার পরে দেখতে পারলো সেখানে 10টি টাকাও নেই। সমস্ত টাকা কোথায় যেন গায়েব হয়ে গেছে। এগুলো দেখার পর অভি পুরোপুরি ভেঙে পড়েছে।
অভি তামিমকে বলল। হঠাৎ করে অভির মোবাইলে একটা কল আসলো। অভির মোবাইলে কল আসার পরে অভি তাড়াতাড়ি করে কলটা রিসিভ করলো। কল রিসিভ করার পর ওপাশ থেকে রাফা অভিকে বলতে লাগলো। এই কথা বলার পরে রাফা কল কেটে দেয়। রাফা কল কেটে দেওয়ার পর 10 মিনিটের মধ্যে অভি সবাইকে নিয়ে বেরিয়ে পড়লো। কিছুক্ষণ পরে পৌঁছে গেল। অভি সবাইকে বুঝিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে। গাড়িতে করে সে জায়গার ভিতরে চলে গেল। আর রাফার লোকজন সবাইকে বলে দিল অভিকে নিয়ে আসার জন্য। অভিকে নিয়ে আসার জন্য দুটো লোক নিতে এসছে। ঢাকা শহরের সঙ্গে সঙ্গে চলে গেল। অভিকে নিয়ে যাওয়া হলো গোডাউনের ভিতরে। গোডাউনের ভিতরে নিয়ে যাওয়ার পরে দেখতে পালো সেখানে নুসরাতকে বেঁধে রাখা হয়েছে। নুসরাতকে মারতে মারতে মুখ দিয়ে রক্ত বের করে ফেলেছে। মন্ত্রী সাহেবের উপর অনেক অত্যাচার করা হচ্ছে। এসব দেখে অভি তখন বলতে লাগলো। এটাই হওয়া উচিত ছিল। আমি যে টাকাগুলো ওই শিল্পপতি এবং অবৈধ ব্যক্তিদের কাছ থেকে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম টাকাগুলো দিয়ে হাসপাতালের কাজে ব্যবহার করব। মানুষের মানুষের টাকা মানুষের মাঝে বিলিয়ে দেব, মানুষের সেবা করব। ওই মানুষের টাকাগুলো ওরা নিয়ে গেছে। কিরে অভির বাচ্চা, এখন কেমন লাগছে? সবকিছু দেখে নিজের কাছের মানুষগুলো যখন এভাবে হারিয়ে যায় তখন কিরকম কষ্ট লাগে সেটা বোঝানোর জন্যই এটা করেছি। আর মানুষের কাছে এখন তুই অনেক বেশি ওয়ান্টেড হয়ে গেছিস। প্রশাসন তোকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে এগুলোর জন্য। তুই ওদের নিয়ে যাওয়ার পরে তুই অনেক বেশি অন্যায় করেছিস। আর মন্ত্রী সাহেব কোনো কিছু করবি না, আর নুসরাতের দিকে তো একদম তাকাবি না। তুই তোর মতো শয়তানকে এই বাংলাদেশ থেকে উচ্ছেদ করব। তোদের সব কয়টাকে মেরে ফেলবো আমি। তোর মতো মাস্তান আমার কোনো কিছুই করতে পারবে না। তুই জানিস আমি এখন আন্ডারওয়ার্ল্ডে জয়েন করব। আর তোকে মেরে ফেলার কারণ তুই যে পর্যন্ত থাকবি সে পর্যন্ত আমি ঢুকতে পারবো না। এই অভি কাউকে ভয় পায় না। আমি জানি আমার চেয়ে বড় মাস্তান আন্ডারওয়ার্ল্ড কিং কখনোই হতে পারে না। আমার চেয়ে বড় মাস্তান কেউ নেই। আমি বের হলে মাটি কাঁপতে থাকি। এটা তুই মানুষের কাছে জিজ্ঞেস করে নিস। পথের লোকগুলোকে জিজ্ঞেস কর। তোর প্রতিটা লোক আমার কাছে মার খেয়েছে, শুধুমাত্র তোর পার্টনারগুলো আমার হাতে মার খায়নি। এত কথা বলছিস কেন? তাহলে চলে আয় এই ঠিকানায়, এখনই চলে আয়। তোর হাতে সময় মাত্র 20 মিনিট। এই 20 মিনিটের মধ্যে এই ঠিকানায় চলে আয়। আর কোনো চালাকি করার চেষ্টা করবি না। যদি কাউকে নিয়ে আসিস তাহলে তাহলে কিন্তু তোর নুসরাত এবং মন্ত্রী সাহেব দুজনেই মারা যাবে। তখন তুই পুরো নিঃস্ব হয়ে যাবি। তোর পরিবারকে যেমন আমরা হত্যা করেছিলাম এভাবে তাদেরকে হত্যা করে চলে যাব। আয়, চলে আয়। এই কথা শোনার পরে সবাইকে অভি মারতে শুরু করলো। তোর যত সমস্যা সবকিছু আমার সঙ্গে, কিন্তু ওদের কোনো ক্ষতি করিস না। তুই মন্ত্রীকে আর নুসরাতকে ছেড়ে দে। নুসরাতের গায়ে একটা টোকাও দিবি না তোরা। কেন রে, বুকের মধ্যে লাগে তাই না? ঠিক আমাদেরও লেগেছিল। তুই এক একটা করে সবাইকে মেরে ফেলেছিস, আমাদের কাছের মানুষগুলোকে মেরে ফেলেছিস, এমনকি আমার গার্লফ্রেন্ডকেও তুই রেহাই দিসনি, ওকে মেরে ফেলেছিস। তোর মধ্যে বিন্দু পরিমাণে মায়া দয়া নেই, তাহলে আমরা কেন মায়া দয়া করব? আমি আবার বলছি, তোদের সঙ্গে আমার ঝামেলা হয়েছে। তোরা আমাকে মার, আমাকে যা ইচ্ছা কর, কিন্তু আমার কারণে অন্য মানুষগুলোকে কষ্ট দিস না। ওদের কষ্ট আমি সহ্য করতে পারি না। প্লিজ নুসরাতকে ছেড়ে দে। কি বলিস তুই? নুসরাতকে ছেড়ে দেব? মানে নুসরাত তো এখন আমাদের কাছে একটা পণ্য। নুসরাতকে আমার অনেক বেশি পছন্দ হয়েছে। মেয়েটার এত বড় বড় ফিগার আমার দেখে কেমন ভাবে তাকিয়ে আছে। মেয়েটার ফিগারগুলো না খেয়ে আমি তোকে দিয়ে দেব। এটা তুই ভাবলি কি করে? মেয়েটাকে 2 দিন পরে এসে তার বাপ নিয়ে যাবে, কোনো সমস্যা নেই, তুই তো মারাই যাবি, আমরা সবাই মিলে এটাকে ভোগ করব। তুই নুসরাতের কথা ছেড়ে দে। নুসরাতকে তুই এমনিতেও পাবি না। কারণ আমরা ছেলেরা সবাই মিলে একটু মজা নিতে চাই। তাই নুসরাতকে তাদের লাগবে, তাদের হাতে তুলে দে। তার অভি মাইক্রোফোনে বলল অ্যাটাক করার জন্য। চারদিক থেকে সবাই গুলি করতে লাগলো। আর পাখির মতো যাকে যাকে ওরা সবাই মরতে লাগলো। অভি গিয়ে নুসরাতের বাঁধন খুলে দেয়। নুসরাতের বাঁধন খুলে দেওয়ার পরে নুসরাতকে তার কাছে রেখে মন্ত্রীর বাঁধন খুলে দেয়। ওদিকে রাকিব এরপর অভি নুসরাতকে জড়িয়ে ধরে গুলি করতে থাকে। নুসরাত অনেক বেশি ভয় পেয়ে গেছে। আর অভি ওদেরকে গুলি করতে লাগলো। এভাবে প্রায় 30 মিনিট গুলি চলল। এদিকে সুযোগ মতো নুসরাত তার বাবাকে কল দেয় পুলিশ পাঠানোর জন্য। গুলি করতে করতে সবাইকে অভি মেরে ফেললো। শুধুমাত্র বেঁচে আছে আরাফাত এবং রাফা। ওদের দুজনকে অভি দৌড়ে ধরে ফেললো। ধরে ফেলার পরে রাফাকে কোনো কথা ছাড়াই মেরে ফেললো। এরপর আরাফাতের সামনে আসলো। আরাফাতের সামনে আসার পর তখন বলতে লাগলো,
আরাফাত, তুই অনেক বেশি অন্যায় করে ফেলেছিস। তোর ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে তোকে আমি সেভাবে হত্যা করব। আর শেখ সাদিকে তো মেরে দিয়েছি, তুই না অনেক বড় বড় কথা বলেছিলি। আর কোনো কথা না শুনে অভি তাড়াতাড়ি করে পরপর অনেকগুলি গুলি করে দেয়। গুলি করার পরে ছটফট করতে করতে সেখানে মারা গেল আরাফাত। সঙ্গে সঙ্গে নুসরাত এসে অভিকে শক্ত করে জড়িয়ে ধরলো। অভিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, সাথে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তখন নুসরাত অভিকে বলতে লাগলো, আমি আমার নিজের জীবনের চেয়েও তোমাকে অনেক বেশি ভালোবাসি। এখন আমাকে বিয়ে না করো, তাহলে আমি সত্যি সত্যি সুসাইড করব। আমি তোমাকে কাছে পেতে চাই। আমার তোমার কোনো কিছুর প্রতি লোভ নেই, টাকা পয়সা কোনো কিছুর প্রতি লোভ নেই। হয়েছে পাগলি, আর কান্না করতে হবে না। আজকে আমরা বিয়ে করবো ধুমধাম করে, কিন্তু এভাবে কান্না করলে তো আর বিয়ে করা যাবে না, কারণ আপনাকে তো অনেক খারাপ দেখা যায় কান্না করলে। তাহলে বলো, কখন আমাকে ছেড়ে যাবে না? আমাকে তুমি থাপ্পড় মারো, যা ইচ্ছে তাই করো, কিন্তু কখন আমাকে দূরে সরে দিও না। আমি সবকিছু সহ্য করতে পারবো, কিন্তু আমার ভালোবাসার ভাগ আর তুমি চলে গেলে এটা সহ্য করতে পারবো না। এরপর অভি এবং নুসরাতের বিয়েটা হয়ে যায় বেশ ধুমধাম করেই। আর এভাবে না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।